চ্যাম্পিয়নদের মতোই শুরু করেছে বাংলাদেশের যুবারা এবং তারা বর্তমান চ্যাম্পিয়ন এবং এবারের এশিয়া কাপে আন্ডার-19 এশিয়া কাপে প্রথম ম্যাচ তারা খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। কঠিন প্রতিপক্ষ ছিল। আমরা দেখেছি যে আফগানিস্তান এর আগে এইচ লেভেলের ট্রফি জিততে দেখেছি তাদের। আমরা দেশটা আসলে ক্রিকেটে নিজেদেরকে খুব দ্রুতই এগিয়ে নিয়ে যাচ্ছে। সে জায়গা থেকে বাংলাদেশের অধিনায়ক অনেকটা একা হাতেই নিজের দলকে জিতিয়েছেন আজিজুল হাকিম। চ্যাম্পিয়নদের মতো করেই বাংলাদেশ জিতেছে এবং আমরা বাংলাদেশ আসলে কেমন খেললো সেই ম্যাচ সামারিটা একটু দেখে নিতে চাইবো শুরুতেই। বাংলাদেশ আসলে টসের আগে ব্যাটিং করেছিল, 228 রান করেছে 9 উইকেটে এবং সে জায়গায় 103 রানই করেছেন আজিজুল হাকিম তামিম, যিনি বাংলাদেশ দলের আন্ডার-19 টিমটার অধিনায়ক। এছাড়া কালাম সিদ্দিকী, তিনি 66 রানের একটা ইনিংস খেলেছেন। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। অন্যদিকে আফগানিস্তান শুরুটা দারুণ করেছিল, একটা সময় ম্যাচটা তাদের পক্ষেই ছিল। তাদের ব্যাটাররা ফয়সাল আহমেদজাই 58 রান করেছেন, নিসার খান 34 রান করেছেন। তারপর আসলে বাংলাদেশের দুই বোলার ইকবাল হোসেন এবং আল ফাহাদ দুজনে আসলে তিনটা করে উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন এবং বাংলাদেশ 45 রানে ম্যাচ জিতে নিয়েছে। এমন জয় আসলে কীভাবে দেখছেন আন্ডার-19 এশিয়া কাপে? এবার সামনে ওয়ার্ল্ড কাপ আছে বাংলাদেশের, সব মিলে কেমন দেখছেন? দেখুন, প্রথমত কথা হচ্ছে যে আমরা যখনই ক্রিকেট শো শুরু করি বাংলাদেশের আক্ষেপ দিয়ে শুরু করতে হয়, কিন্তু আজকে আসলে আমরা লাকিলি বাংলাদেশের একটা জয়ের খবর দিয়ে শুরু করতে পারছি। এটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগছে। এবং যেটা বলছিলেন যে আরেকটা কথা, আফগানিস্তানের সঙ্গে ম্যাচ ছিল, এটা একটা ভয় ধরানিয়া ব্যাপার ছিল। কারণ রিসেন্ট টাইমে আমরা দেখেছি বয়সভিত্তিক টুর্নামেন্ট হোক বা জাতীয় দলের ক্ষেত্রেও আফগানিস্তান কিন্তু বাংলাদেশের জন্য এখন অনেক বড় একটা ভয়ের নাম হয়ে গিয়েছে। সেখানে বাংলাদেশ আসলে যেভাবে খেলেছে, এখানেও কিন্তু একটা বলার কথা আছে যে আমরা যে ব্যাটিং ব্যর্থতার কথা বলি, আপনি পুরো ইনিংস দেখলে দেখবেন যে আসলে ব্যাটিং ব্যর্থতাটা চোখে পরে, কিন্তু সেটাকে আড়াল করে দিয়েছে একমাত্র আজিজুল হাকিম, দ্য ক্যাপ্টেন্স নক। 133 বলে 103 রানের তার দুর্দান্ত সেঞ্চুরিময় ইনিংসটা, এই ইনিংসের কারণেই কিন্তু আসলে বাংলাদেশ 228 রানের একটা আসলে লড়াকু ইনিংস বলা যায়, সেটা সেট করে দিতে পেরেছিল। আদারওয়াইজ কোনো না কোনোভাবে আনফর্চুনেটলি যদি তামিমের এই সেঞ্চুরিটা না হতো বা ইনিংসটা বড় না হতো, তাহলে কিন্তু আসলে বাংলাদেশ এরকম একটা রান আফগানিস্তানকে দিতে পারতো না। কিন্তু সেখানেও কথা আছে, আফগানিস্তান কিন্তু এই রানের পরেও শুরুটা দুর্দান্ত করেছিল। আমরা যদি দেখি যে আফগানিস্তানের ইনিংসে, সেখানে কিন্তু তারা আসলে প্রথম উইকেট যদিও হারিয়েছিল, কিন্তু আসলে পরবর্তীতে কিন্তু এক পার্টনারশিপ হয়ে গিয়েছিল। বিশেষ করে ফয়সাল খান, তিনি কিন্তু 58 রানের একটা ইনিংস খেলে ফেলেছিলেন এবং 116 রানে যখন 3 উইকেট মাত্র গেল, 116 রান পর্যন্ত 2 উইকেটে তারা ছিল, তখন কিন্তু মনে হচ্ছিল যে না, বাংলাদেশ মনে হয় আজকে তাহলে ম্যাচটা হারতে চলেছে। কারণ আফগানিস্তান যখন একটা শুরু ভালো করে দেয়, সো তারা যেভাবে আসলে সেটাকে এগিয়ে নিয়ে যায় এবং জয়ের প্রান্তে নিয়ে যায়, সেটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি, এবং আমরা দেখেছি রিসেন্ট টাইমে। সো এই জন্য আসলে কৃতিত্বটা পরে আসলে বাংলাদেশের বোলারদের দিকে গেছে। এক্স্যাক্টলি, এই জায়গায় আসলে কৃতিত্ব বাংলাদেশের দুই বোলারকে দিতে হবে, যাদের কথা বলছিলাম, যে ইকবাল হোসেন এবং আল ফাহাদ, দুজনে আসলে তিনটা করে উইকেট নিয়েছেন। আপনি যেটা বলছিলেন যে 116 রানে 2 উইকেট, টার্গেট তো খুব বেশি ছিল না, 229 রানের টার্গেট ওয়ানডে ম্যাচে। আর আফগানিস্তানের ব্যাটাররা আসলে যেভাবে ব্যাটিং করেন, সেটাও হতো না। এক্স্যাক্টলি, ফলে সেই জায়গাটা থেকে খুব ইজি টার্গেট ছিল আফগানিস্তানের জন্য এবং সেভাবে আফগানিস্তানের ব্যাটাররা ব্যাটিং করছিলেন। সেই জায়গাটা থেকে বাংলাদেশের বোলাররা পরে যেভাবে কামব্যাক করেছে আন্ডার-19 এর বোলাররা, সেই জায়গায় তাদেরই কৃতিত্ব আসলে দিতে হয়। আজিজুল হাকিমের কৃতিত্ব তো আমরা দিবই, তিনি দলকে ম্যাচ জিতিয়েছেন। আমরা একটু শুনতে চাইবো যে তিনি আসলে ম্যাচ জেতার পর অ্যাজ এ ক্যাপ্টেন তিনি কি বলেছেন বা তার আসলে অনুভূতি কি। প্লেয়ার অফ দ্য ম্যাচ, দ্য ক্যাপ্টেন আজিজুল হক তামিমের কথাটা আমরা আসলে শুনে নিই একটু। আমরা ব্যাটিংয়ে আমি আর অলিং যে একটা পার্টনারশিপ, ওখানে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো হয়েছে এবং বোলিংয়ের দিক থেকে ইমন, ফাহাদ, মারুফ খুবই ভালো বোলিং করছে। তারা একটা সময় যে তারা খুবই কামব্যাক করছে ভালো, ওর ফলে আর সবার কম্বিনেশন ফিল্ডিংটা অনেক ভালো হয়েছে আজকে। ক্যাপ্টেনও আমরা দেখছিলাম যে তিনিও আসলে তার বোলারদেরই কৃতিত্ব দিলেন, নিজে যে সেঞ্চুরি করেছেন সেটাকে খুব বেশি একটা হাইলাইট করেননি। আমরা হাইলাইট করতে চাই তিনি আসলে যেভাবে ব্যাটিং করেছেন, আনবিলিভেবল। তিনি একটা 6 মেরেছেন একবার স্ট্যান্ডে গিয়ে, বাড়ি খেয়ে আমরা দেখি না বিগ ব্যাশের দলগুলো যেভাবে বিশাল 6 মারে স্টেডিয়ামের বাইরে চলে যায়, সেরকম একটা 6 মেরেছেন। খুবই আইসুদিং ছিল তার ব্যাটিং। এবং যারা আসলে লোকাল ক্রিকেটটা ফলো করেন বা এইচ টিমের সাথে যারা জড়িত, তারা আসলে
অনেক দিন ধরে আজিজুল হাকিম যখন আন্ডার-19 টিমে সুযোগ পান তখন থেকেই বলছিলেন যে এই ছেলেটা বাংলাদেশের ক্রিকেটের নেক্সট বিগ থিং হতে যাচ্ছে, এবং সেটা নিজের মানে প্রথম বড় আসরে সুযোগ পেলেন। আন্ডার-19 এশিয়া কাপ ক্যাপ্টেন্সি করছেন এবং সেই জায়গায় প্রথম ম্যাচই তিনি সেটার মানটাও রাখলেন যে তাকে কেন বিগ থিং ভাবা হচ্ছে, সেই প্রমাণটাও তিনি দিয়েছেন। ফলে এই দলটাকে নিয়ে আমরা আশা রাখতে পারি। আমরা দেখেছি যে 2020 সালে এশিয়া কাপ জেতার পরে আমরা দেখেছি যে পরের দুইটা ব্যাচ আসলে খুব একটা ভালো করতে পারেনি। ফলে সেই জায়গাটাতে যদিও গতবার এশিয়া কাপ বাংলাদেশ আন্ডার-19 টিম জিতেছে, তারপরও প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্সটা হয়নি ওয়ার্ল্ড কাপে। সেই জায়গাতে এই দলটা একটু এগিয়ে থাকতে পারে। হ্যাঁ, এগিয়ে থাকতে পারে এবং বাংলাদেশের জন্য এই এগিয়ে থাকার জন্য চ্যালেঞ্জটাও কিন্তু সামনে রয়েছে। বাংলাদেশ গ্রুপ বিতে রয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। গ্রুপ এতে আমরা দেখতে পাচ্ছি ভারত, জাপান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে, এবং গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল। আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ভয়ের কারণ, সবচেয়ে বেশি আফগানিস্তানই ভয়ের কারণ বাংলাদেশের জন্য হতে পারতো, কিন্তু সেটা আসলে তামিমের কল্যাণে বা বোলারদের পরবর্তীতে কল্যাণে সেই যুদ্ধটা কাটানো গেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচ জিতেই শুরু করেছে, এটা খুব ভালো একটা বার্তা। এবং সেই সাথে আরেকটা জিনিস বলতে চাই যে মানে ভয় ধরানিয়া ব্যাপার এখানে যে তামিম 103 রানের ইনিংস খেলেছেন, এরপর সেকেন্ড হাইয়েস্ট যার, তার রান হচ্ছে মাত্র 11, বাকি দুজন করেছেন 10। এই 4 জন ছাড়া মানে বা এই 3 জন ছাড়া 11, 10, 10 এই 3 জন ছাড়া আর হচ্ছে বাকি সবার সিঙ্গেল ডিজিট ছিল। সো নেক্সট ম্যাচ যদিও বাংলাদেশের আগামীকাল নেপালের সঙ্গে আছে, হোপফুলি সেখানে আসলে খুব একটা চ্যালেঞ্জ নেপাল কতটা আসলে দিতে পারবে। তবে নেপালের ক্রিকেটও কিন্তু এখন দারুণভাবে ছড়াচ্ছে। আমরা দেখছিলাম গতকালও সোশ্যাল মিডিয়াতে নেপালের এক যে ঘরোয়া টুর্নামেন্ট হবে সেখানেও কিন্তু বেশ মানে আন্তর্জাতিক মানের কমেন্ট্রি থেকে শুরু করে মানে চমৎকারভাবে তারা একটা ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। সো নেপালও যে ক্রিকেটে আগাচ্ছে এটাও কিন্তু আসলে আমরা প্রমাণ পাচ্ছি। বাংলাদেশের জন্য নেপাল পরীক্ষাটা তুলনামূলক সহজ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন হলেও হতে পারে। সো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। বাই এনি চান্স যদি তামিম নেক্সট ম্যাচে ক্লিক না করতে পারে তখন সেই দায়িত্বটা বাকিদের মধ্যে কারা নিতে পারবে, এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। এবং এই জায়গাটা নেপালের কথা শুনলে আসলে বাংলাদেশের প্রথম দিকের কথাটা মনে পড়ে যায় যে বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাস ছিল, বাংলাদেশ ম্যাচের পর ম্যাচ জিতেনি, তারপরে যে ক্রাউড তারা সাপোর্ট দিয়ে গেছে। নেপালের ক্ষেত্রে ঠিক সেম, নেপালের একটা ম্যাচ হলে আমরা দেখি যে মানুষ গাছের উপরে উঠে খেলা দেখছে। ক্রিকেটের জন্য খুব সুন্দর দৃশ্য। তবে বাংলাদেশের জন্য হয়তো আপনি যেটা বলছিলেন যে ইজি অপোনেন্ট, যদি নেপালের সাথে আগামীকাল বাংলাদেশ ম্যাচটা জিততে পারে সেক্ষেত্রে হয়তো বা সেমিফাইনাল একরকম কনফার্মই হয়ে যায়, যেহেতু দুইটা দল প্রত্যেকটা গ্রুপ থেকে সেমিফাইনালে খেলবে। ফলে সেই জায়গা থেকে সেমিফাইনাল খেলাটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। নেপালের সাথে ম্যাচটা জিততে পারলে আমরা প্রত্যাশা রাখবো যে বাংলাদেশ দল অনূর্ধ্ব-19 দল সেমিফাইনালে উঠবে, এবং এইবারও তারাও যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন, এইবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার রেসেই তারা শেষ পর্যন্ত থাকবে। এক্স্যাক্টলি, এবং তাদের চাওয়া সেটাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.